আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ প্রিয় জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলোতে, বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের হতাশা অফিসারদের মধ্যে বিশেষ করে বিরাজ করছে। এই যে কদিন আগে যে প্রায় 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলো আইসিটিতে, এবং তার মধ্যে 14 জনকে গ্রেপ্তার করা হলো, যারা এই মুহূর্তে বন্দী রয়েছে, যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে। সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে, 14 জনকে একসাথে হাজির করা হয়েছিল, কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না। তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদা ভাবে হাজির করা হচ্ছে। এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে। আইসিটিতে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন, এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না, তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন। এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনাবাহিনীদের যে বিচারটা আইসিটিতে হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় কিনা। কারণ আইনজীবীরা তার মক্কেলের পক্ষে যদি কথা না বলেন, যদি যুক্তি তুলে না ধরেন, তাহলে সেটা কেমনে, আইনজীবীর কাজটা তাহলে কি? তো এই আইসিটিতে নিয়ে এরকম প্রহসন যখন চলছে, এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা ক্ষোভ বিরাজ করছে, এবং এইটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি। তিনি পুটু পুটু করে যা ব্রিগেডিয়ার আজমির হাত পা ধরছিল একসময়, যে যেহেতু তাদের মামলায় এদের হাজির করা হয়েছে, তো সেই গুম খুনের বাইরেও আরো আরো মামলা হাজির করা হয়েছে যেখানে তাদের ভিন্নভাবে আইসিটি কোর্টে আনছে। এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ, এবং কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে। এবং সেই সময় আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে, তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্স এর মাধ্যমে ফাঁস হয়েছিল, সেখানেও বলা হয়েছিল যে এটি একটি বিডিআর বিদ্রোহ, এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে বিডিআর সৈনিকদের দীর্ঘদিনের সৃষ্ট কিছু তিক্ততা এবং কিছু ঘটনার পরিণতিতে এই বিদ্রোহটা হয়েছিল। এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি। কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত, এখানে অমুক জড়িত, তমুক জড়িত, শেখ হাসিনা নির্দেশে হয়েছে, যা যা বলতো হুবহু এখন একটা রিপোর্ট আকারে তারা সেটা দিয়েছে। এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে, যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে, এটি একটি বানোয়াট মিথ্যে রিপোর্ট, তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ভিকটিম ছিল, যেসব আর্মি অফিসাররা মারা গেছে বা যারা মারা গেছে, তাদের পরিবারকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সহায়তা করা হয়েছে, তাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময়ে ভিকটিম কিছু কিছু সেনা কর্মকর্তাদের সন্তানরা, ছেলে মেয়েরা অনেক উল্টাপাল্টা কথা বলছে। ইভেন যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল, তার ছেলে এখন মানে মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে, সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে, এবং এই ছেলেটা কি মাদকাসক্ত কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তো এই বিডিআর কমিশনের যে রিপোর্ট আসছে, এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল আবার বলছে যে কমিশন রিপোর্ট দিয়েছে, এখন আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানোয়াট রিপোর্টের উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে এবং সেইটা আবার আইসিটিতে আনার ব্যবস্থা করবে। ইতিমধ্যেই এইখানে যেসব আর্মি অফিসার ইনভলভ ছিল তাদের নাম, ছবি টবি দিয়ে নানান ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে, নানা রকমের আপত্তিকর কথা বলা হচ্ছে। এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ এইসব, এই সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে, সাবেক সেনা প্রধান, ডিজিএফ এর 4 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম আছে, সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফ এর যে 4 জন কর্মকর্তাকে এই জড়িয়ে দেওয়া হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে, এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ। একে হলো যে আর্মি অফিসার অনেককে জড়িয়েছে, তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন, আবার ডিজিএফআই কে স্পেশালি টার্গেট করা হয়েছে। এইটার কারণ কি আমি বুঝলাম না। বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয়, এই যে
প্রথমে যে আইসিটির মামলার কথা বললাম সেখানেও কিন্তু 4 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে। তো এইটার কারণ বুঝতেছি না যে ডিজিএফআই টাকে দুর্বল করা হোক, ডিজিএফআই এর মনোবল ভেঙে দেওয়া হোক, বা ডিজিএফআই কে ধ্বংস করা হোক, এটা কারা চাইছে? ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ, কাদের উপকার হয়, এটা নিয়ে একটু ভাবতে হবে। এটা কি মানে আর্মিরই এক অংশ? এটা কি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই? এটা কি বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি? কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই। যেমন ধরেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই এর একটা ক্লিয়ারেন্স লাগে, একটা রিপোর্ট লাগে। তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে, এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না। আবার ইট ইজ হার্ড টু বাই ডিজিএফআই। ডিজিএফআই যেমন একদম ফিল্ড লেভেলে, আপনি অন্য বাহিনীকে হয়তো ফিল্ড লেভেল আপনার বাড়ি গেল, একটা খাম ধরায় দিলেন, একটু মিষ্টি খাওয়ার টাকা দিলেন, তো ডিজিএফআই তো ওই চর্চাগুলো কিন্তু বলা যায় একদম নাই। সুতরাং ডিজিএফআই কে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে, আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়, যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক, ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিশিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল। তো সেইটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে, সেইটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে এই সেনা ছাউনিগুলোতে ব্যাপক অসন্তোষ রয়েছে, এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না। জেনারেল ওয়াকার এই যে একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে, আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছে না। এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আদৌ প্রোটেক্ট করতে চান নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত? ডিজিএফ এর কর্মকাণ্ড, এই যে ইভেন জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময়, এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল, কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হয়েছে, তারা পলিটিক্যাল বিষয়গুলোতে ইনভলভ হয়। তো এই 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 প্রেসক্রিপশন গুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে, যারা আমাদের ডিজিএফআই কে ট্রেন আপ করতো বিদেশে। তো এই অবস্থায় এ কারণেই আর্মিরা মানে এখন হতাশ, ক্ষুব্ধ ছিল, কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে? জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনাপ্রধান, যিনি সেনাবাহিনীর ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না, সেনাবাহিনীকে যেমন আড়ালে আবডালে অনেক আনসার বাহিনী বলে, আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান। তিনি, আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড তৈরি করতে চান কিনা তা আমি জানি না। যাও, হোয়াট এভার ইজ হ্যাপনিং, ইটস নট গুড। আর্মির মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে। যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের পরিবারের তো একদম চাতা অবস্থা, কিন্তু কোথাও দেখবার কেউ নেই। ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন যে চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে, যেটা আমরা আশা করছি, এবং ওই চেঞ্জটা না আসা পর্যন্ত আর্মির এই অধপতন ঘটতেই থাকবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে টালমাটাল অবস্থা চলছে, এটা কিন্তু আপনারা হরহামেশাই দেখছেন। বাংলাদেশ আজকে 54 বছরের একটি দেশ, 53 বছর পেরিয়ে 54 বছর চলছে এই দেশটির স্বাধীনতা লাভের পর। এই 54 বছরের রাজনীতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। রাজনীতির দিকে যদি একটু তাকান, যে 4টি দল এই 54 বছরে বাংলাদেশে আছে, বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে, এককভাবে বা যৌথভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, মূলত 4টি দলকে আমরা দেখেছি। একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত। দ্বিতীয় আরেকটি দল রয়েছে জাতীয়তাবাদী দল। বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করার পর সামরিক ছাউনি থেকে জিয়াউর রহমান এসে তিনি আর্মিতে যেসব মুক্তিযোদ্ধা অফিসার ছিল তাদের অনেককে নিয়েই এই দলটিকে সামনের দিকে নিয়ে গেছেন। আর 3 নম্বরে যে দলটি রাষ্ট্র পরিচালনা করেন জিয়াউর রহমানকে হত্যার পর, হোসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি, রংপুর এবং সিলেট অঞ্চলে তার বিশাল জনসংখ্যা তাকে পছন্দ করত। আর চতুর্থ যে দলটি বাংলাদেশের বিএনপির জন্মের সাথেও যাদের সম্পর্ক আছে, সেটি হলো জামাতে ইসলামী। কারণ কেন বললাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনার মূল কথাটা হচ্ছে, বাংলাদেশের প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, কোন দলটি টিকে থাকবে আর কোন দলটি হারিয়ে যাবে সেটা যদিও সময় বলে দিবে, কিন্তু ইতিহাসের নিরিখে এবং বাস্তবতার নিরিখে যদি একটু আলোচনা করি, তাহলে মনে হয় দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
আর আওয়ামী লীগ কেন এই বাংলাদেশ নামটির সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকার কারণে বা অন্য কোনো যে কোনো কারণেই হোক কেন টিকে থাকবে, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাসের দিকে তাকান, 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয় তখন পাকিস্তান নামক রাষ্ট্রটির বয়স মাত্র 3 বছর। অর্থাৎ 3 বছর বয়সের পাকিস্তানে নতুন একটি দল তৈরি হয় যেটার নাম ছিল আওয়ামী লীগ। শুরুতে এটার নাম আওয়ামী লীগ ছিল না, এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। 1954 সালে এসে এই যে আজকের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুল আনাম, তার পিতা আবুল মনসুর আহমেদ প্রস্তাব করেছিলেন যে এই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী রেখে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সব মানুষের জন্য খুলে দাও। কেন বলেছিল? কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হইলেও পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দুর সংখ্যা খুব একটা ছিল না, অন্য ধর্মের লোক ছিল না, কিন্তু পাকিস্তানের পূর্ব অংশে প্রায় 19% হিন্দু লোকের সংখ্যা ছিল। অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে প্রায় 20% জনসংখ্যা ছিল, যার কারণে তারা চেয়েছেন যে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করতে গেলে এখানে সব মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যার কারণে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র তৈরি করা যায়, সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে এই দেশ থেকে চিরতরে কবর দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। পরবর্তীতে এটি কিন্তু আওয়ামী লীগ হিসেবেই বাংলাদেশে দাঁড়িয়ে যায়। এখন সবাই এটিকে আওয়ামী লীগ হিসেবেই জানে। তা আওয়ামী লীগের জন্মের পিছনে আরো একটু দূরের ইতিহাস হচ্ছে 1930-এর দশকে 40-এর দশকে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ওই সময়ে ভারতবর্ষে ঘন ঘন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল। মুসলিমের সাথে হিন্দু, হিন্দুর সাথে মুসলিম, এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল। মানুষের কাছে রাষ্ট্র, মানুষের কাছে জাতি, মানবতার চাইতেও ধর্মটা বড় হয়ে দেখা দিয়েছিল। হিন্দু এবং মুসলিম দুইটা সম্প্রদায়ের মধ্যেই ছিল। এর ফলে যারা বুদ্ধিভিত্তিক চিন্তায় চেতনার মানুষ, যারা মনে করে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, পৃথিবীতে যত তথ্য, যত নীতি, আদর্শ, যত রাজনীতি আছে, মানুষই হচ্ছে এটার কেন্দ্র। স্রষ্টায় বিশ্বাস সেটা একটা উপরের লেভেলের হিসাব, নিচের লেভেলে আসলে মানুষটাই হচ্ছে সবার উপরে সত্য। এই মানুষ সত্যের উপরে গিয়ে কবি নজরুল, কাজী মোতাহার হোসেন চৌধুরী, এস ওয়াজেদ আলী, কবির হোসেন, এই রকমের একটা প্রগতিশীল গ্রুপ একটি শিক্ষা পত্রিকা বাইর করতেন। এটা নাম দিয়েছিল বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা। অর্থাৎ প্রগতিশীল চিন্তা চেতনার মানুষেরা ধর্মের বাইরে গিয়েও রাষ্ট্রের কল্পনা করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রে ধর্ম থাকবে, ব্যক্তি যার যার মতো ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র সকল মানুষের সংঘবদ্ধ একটি প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক চেতনায়। সেই চেতনাটি 30-এর দশকে যদিও শুরু হয় এই শিক্ষা গোষ্ঠীর আন্দোলন, কিন্তু 47-এ যখন দেশ ভাগ হয় তখন তাদের শক্তিটা খুব অল্প পরিমাণে ছিল, তাদের সেরকম বড় কোনো শক্তি ছিল না। আর এই আন্দোলনটি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল। পরবর্তীতে 47-এর দেশভাগে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি, যার কারণে এই বাংলা এবং ওই বাংলায় মানুষেরা গৃহত্যাগ করেছে। এই বাংলা থেকে ওই বাংলায়, ওই বাংলা থেকে এই বাংলায় এসেছে। পরবর্তীতে বঙ্গবন্ধুরা যখন, মাওলানা ভাসানীরা যখন 49 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করে, তখন ওই যে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, সে যে মন্ত্রটি, সেই যে বিখ্যাত ধারণাটি, সেই ধারণাটিকে ধারণ করেছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। মানে আওয়ামী মুসলিম লীগ এটা তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল। সেই ধারণা থেকে পরবর্তীতে এই বঙ্গবন্ধুর হাতে যখন দলের দায়িত্বটি আসে 1966-র দিকে, তখন এই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার সমস্ত চেতনা বঙ্গবন্ধু শুষে নিয়েছিলেন এবং ধারণা করেছিলেন, চিন্তা করেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্র হবে, এবং এই দলটিকে তিনি সেইভাবেই সাজিয়েছিলেন। 1966 6 দফা, 1969 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়। বাংলাদেশ যখন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে যায় 1970-এর নির্বাচন, সেই 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু পেয়েছিলেন 70% ভোট। আর বঙ্গবন্ধু বিরোধী যারা পাকিস্তানপন্থী, 6 দফার বিরুদ্ধে যারা ছিল, পাকিস্তান ভাঙার পক্ষে যারা ছিল না, তারা পেয়েছিল প্রায় 30% ভোট। এখন 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন জিয়াউর রহমান যখন ক্ষমতার মসনদে বসেন, তখন তিনি চিন্তা করলেন তিনি একটি দল করবেন। তো দল করলে যেহেতু বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি ইনডেমনিটি দিয়ে
পার্লামেন্টে একটি বিল পাশ করেছিলেন। বিলটি ইনিশিয়ালি অর্ডিন্যান্স আকারে মোস্তাকেরই ছিল। তো আপনারা জানেন বাংলাদেশে যেই কোনো বিল অর্ডিন্যান্স 60 দিনের বেশি জীবিত থাকে না যদি এটা পার্লামেন্ট রেকটিফাই না করে। পরবর্তীতে জিয়াউর রহমানের পার্লামেন্ট 1979 সালে, 78 সালে বা 79 সালে কোনো একটা সময় এটাকে রেকটিফাই করে পার্লামেন্টে। করার পর থেকে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার কারণে এবং দেশেও পুনর্বাসন করার কারণে আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী জিয়াউর রহমানের উপরে হ্যাপি ছিল না। যার কারণে জিয়াউর রহমান চিন্তা ভাবনা করছেন যে আমার যদি দল করতে হয় এমন দল করতে হবে যারা আওয়ামী লীগের লোক না। তা আওয়ামী লীগের এন্ট্রিতে কারা আছে? 1970 সালের নির্বাচনে যে 30 ভাগ লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, ওই 30 ভাগ লোককেই জিয়াউর রহমান সাহেব নিজের দলে টানলেন। ওরা কারা? আল বদর, রাজাকার, আল শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং জামাতে ইসলাম। বাংলাদেশে 1972 সালে যে সংবিধানটি হয়, সেই সংবিধানে জামাতে ইসলামের মতো যে কোনো ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয়। শুধু জামাত নয়, কোনো দলই রাজনীতি করতে পারবে না ধর্মের ভিত্তিতে। সেই কারণে জামাতে ইসলামী ছিল না। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যখন রাজনীতির চিন্তা করেন, তখন তিনি ওটাকে উইথড্র করেন। উইথড্র করে জামাতে ইসলামীকেও চিনে নিয়ে আসেন। তখন তারা নাম সর্বস্ব মূলত এই বাংলাদেশের 71-এ 70-এর নির্বাচনে বাংলাদেশ বিরোধী যে শক্তিটা, এই শক্তিটাকে জিয়াউর রহমান কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পর এই শক্তির সাথে তিনি যখন 6 বছর ক্ষমতায় ছিলেন, এই সময় তো আরো নতুন কিছু লোক দলে যোগ দিয়েছে এবং আর্মিদের মধ্যে কিন্তু 2টা পার্ট ছিল। একটি পার্ট ছিল যারা পাকিস্তান আর্মি থেকে, আর্মি না, মুক্তিযুদ্ধ, পাকিস্তান আর্মি থেকে যারা এসছে তারা। আরেকটি শক্তি ছিল রাজনৈতিক শক্তি, হাটে মাঠের ঘাটের রাজনৈতিক কর্মী, যুবলীগ, ছাত্রলীগ এবং সাধারণ মানুষ। এরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। ফলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের যে পার্টি আর্মি থেকে এসছে, যেমন মীর শওকত আলী, তারপরে চিটাগংয়ের কর্নেল অলি আহমেদ, তারপরে মেজর হাফিজ, মেজর আখতারুজ্জামান, তারপরে এইরকম ভাবে আরো অনেকের নামে হয়তো বলা যাবে, ব্রিগেডিয়ার হান্নান শাহ, এদেরকে নিয়ে তিনি দলটি করলেন। করে এই মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী এবং ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক এদেরকে দিয়ে তিনি বিএনপি করলেন। করার পর খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার 91-তে ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার সময় 91-এর নির্বাচনে কিন্তু জামাতে ইসলামের সমর্থন নিয়ে আসলেন। তার মানে জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি 2বার ক্ষমতায় আসলেন। 91-তে আপনারা জানেন জামাতের সংসদ সদস্যরা ভোট দিয়ে বিএনপিকে নমিনেশন করে, মানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল করে এবং তারা সরকার গঠন করে। আবার 2001 সালেও তারা কিন্তু যৌথভাবে নির্বাচন করে। আলী হাসান মুজাহিদ এবং জামাতের আমির ছিলেন তখন মতিউর রহমান নিজামী, এই দুইজনকে কিন্তু তারা পার্লামেন্টে মন্ত্রিত্ব দেয়। তো এখন দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির যে মেকানিজমটা, বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা ছিল, আগে যারা ছিল এখনো ঠিক তারাই আছে। কিছু কিছু চলে গেছে, যেতেই পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মৌলবাদী গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ, এই গ্রুপের মেসিভ কোনো ইন্টিগ্রেশন আওয়ামী লীগে হয় নাই, সেটা কিন্তু বিএনপিতেই ছিল। তো তার মানে কি, বঙ্গবন্ধু হত্যার পর এই দলটির নেতৃত্বে ছিল বিএনপি। এরপরে এরশাদ যখন ক্ষমতা আসে, দলটিকে নেতৃত্ব দিয়েছে এরশাদের যখন পতন হয়, তখন আবার খালেদা জিয়ার হাতে ফেরত আসে। এবারের এই 2024-এর 5 অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পরাজয় হয়, তখন আস্তে আস্তে এই বিএনপির যে রাজত্ব, এই রাজত্বটি আস্তে করে জামাতের হাতে চলে যায়। এই জামাতের হাতে চলে যাওয়ার পর ওই 1976 সালে, 1975 সালে জিয়াউর রহমান যে ওই 30 ভাগ ভোট 1971 সালে 70 সালের নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে পড়েছিল, সেই 30 ভাগ ভোটের মধ্যে জামাত ইসলামী হস্তক্ষেপ করে এবং আস্তে আস্তে বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মামলা বাণিজ্য, এইসবের কারণে মানুষের মধ্যে যখন একটা বিতৃষ্ণা আসে, তখন তারা আস্তে আস্তে শিফট করে কিন্তু বিএনপির দিকে যায়। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন, বিএনপি আস্তে আস্তে ছোট হচ্ছে আর জামাত আস্তে আস্তে বড় হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু যে জায়গায় ছিল, আপনি ছোট বলেন আর বড় বলেন, সেই জায়গায় আছে। অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশপন্থী, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, যে ভারত এই বাংলাদেশের জন্মের সাথে জড়িত, জন্মের ইতিহাসের সাথে জড়িত, তাদের সাথে বন্ধুত্ব, শত্রুতা নয়, এবং পাকিস্তানের সাথে শত্রুতা, এই তথ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনো দাঁড়িয়ে আছে। তার মানে কি, দিন যত যাচ্ছে, এখন সাম্প্রতিক IRI এর রিপোর্টে আপনারা দেখেছেন 19%
লোক বিএনপিকে ভোট দেয় আর 17% জামাতকে দেয়, 2%-এর ব্যবধান। আবার এই যে ইসলামী ঐক্যজোট, তাদের কাছে 4% ভোট। তার মানে কি, যদি ইসলামী ঐক্যজোটকে একসাথ করেন তাহলে 17 আর 4 হলো 21, বিএনপির কিন্তু 19। তাহলে এখন আপনারা বোঝেন আস্তে আস্তে বিএনপিকে স্লিম করতে 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 জামাত কিন্তু গায়েল করে ফেলবে। এবং আলটিমেটলি জামাত এখন যেটা দাবি করছে যে ইসলামিক শক্তি, ধর্মীয় রাজনীতির শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, ভারত বিরোধী শক্তি, এই শক্তির নেতৃত্ব এখন জামাত দেবে, বিএনপি নয়। তার মানেটা হচ্ছে কি, বিএনপিতে কোণঠাসা হতে হতে প্রগতিশীল মুক্তিযুদ্ধপন্থী যে দলটি, যে গ্রুপটি আছে, এটার ঠিকানা আজ হোক কাল হোক 5 বছর 10 বছর পরে হোক ওই আওয়ামী লীগের কাছেই হবে, কারণ এটা সর্বশেষ ঠিকানা। আর জামাতের মধ্যে যারা আছে তারা তো আছেই, বিএনপির ভিতরে যারা আছে বা অন্যান্য দলে যারা ধর্মপন্থী, ধর্মাশ্রয়ী রাজনীতি এবং পাকিস্তানপন্থী এবং কট্টর সাম্প্রদায়িক শক্তি এবং যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না, তাদের জন্য কিন্তু বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে জামাত। তার মানে বাংলাদেশের দল দুটিয়ে থাকবে, একটি জামাতে ইসলামী যেটি পাকিস্তানপন্থী, ধর্মপন্থী, সাম্প্রদায়িক, ইন্ডিয়া বিরোধী, আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি এই দেশের স্বাধীনতার সাথে, এই দেশের জন্মের সাথে, ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দেশের উত্থানে, এ দেশের পতনে, এই দেশটির যে কোনো ভাগ্য নিয়ন্ত্রণে এই দলটি থাকবেই। পতনেও থাকবে কেন বলছি, যখন কোনো কারণে আমরা পরাজিত হই তখনও কিন্তু আওয়ামী লীগ যাবে না কোথাও, এই দলের সাথেই থাকবে। তাই আমরা দেখছি যে বিএনপি যত দিন যাবে আস্তে আস্তে জামাতের সাথে অঙ্গীভূত হয়ে যাবে। ভবিষ্যতের রাজনীতি জামাত এবং বিএনপি বাই বাই, সেখানে জামাতের আপার হ্যান্ড, বিএনপির লোয়ার হ্যান্ড। এই ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আর কোনো গত্যন্তর নাই। দিন যত যাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। আপনারা গত বছরের অক্টোবরে আমার একটি ভিডিও দেখেন, সেখানে আমি বলেছিলাম যে ধর্মাশ্রয়ী, ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটি, এই শক্তিটির নেতৃত্ব এখন আর বিএনপির হাতে থাকবে না, আস্তে আস্তে জামাতের হাতে চলে যাবে। তার 1 বছরের পরে আমি আজকের ভিডিওটিতে আবার বলছি, আরও যদি 6 মাস নির্বাচন পেছানো যায় তাহলে বিএনপির সংখ্যা আরও 5% কমবে, জামাতের সংখ্যা 5% বাড়বে। এতে আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতির কিছু নেই, কারণ আওয়ামী লীগ যে শত্রুর সাথে লড়ে, মোকাবেলা করে, সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তি। এই শক্তি বিএনপিতে থাকুক আর জামাতে থাকুক, আওয়ামী লীগ কিন্তু তার জায়গাতেই আছে। সময় রাজনীতিতে উত্থান এবং পতন থাকে, উত্থানে ছিলাম, পতনেও আছি। মনে রাখবেন, আজকে যেদিন আগামী দিন এমন হবে না, অন্যরকম হবে। প্রতিদিন আমাদের সংগ্রাম, আমাদের বুদ্ধিভিত্তিক চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম, আমরা আস্তে আস্তে আবার এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতি, এই মনন, এই ইতিহাস, ঐতিহ্য, কবিতা, গল্প, গান সবকিছুকে সাথী করে, এই বাংলার আবহমান কালচারকে সাথী করে আবার বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগে শেষ ভরসা হিসেবে ফিরে আসবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাকি জাতীয় উপদেষ্টা পার্টি, আমি ঠিক জানি না, এটার নাম হতে পারতো ন্যাশনাল অ্যাডভাইজারি পার্টি, NAP। এটা হলে ভালো হতো, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন, কিংস পার্টি বলে, কিং তো আমরা যদি বুঝি তাহলে ডক্টর ইউনূস, তার মাধ্যমে তার স্নেহে তৈরি, এবং সেই পার্টির আহ্বায়ক আছে, যুগ্ম আহ্বায়ক আছে, কি যুগ্ম সাংগঠনিক সম্পাদক, তারপরে আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সংগঠক, সংগঠক উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এই অসংখ্য পদের বডি থাকলেও না এইখানে এই দলের পদবি নাই তেমন 2 জন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তাদের কৃপায়, ফুয়েলে, তেলে, বুদ্ধিতে এই এনসিপির চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে এনসিপি থেকে যারা বের হয়ে যাচ্ছেন তারা বলছেন, দলে থেকে তারা বলেন না, দলে থেকে মাখন রুটি খান, তারপরে তারা আবার বের হয়ে আসেন, বের হয়ে এসে বলেন জুলাই বিপ্লবের 12টা বাজিয়ে দিয়েছে এনসিপি। তারাই বলছেন যে এই এনসিপিতে যত সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্ত মিটিং ফিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত হয় রাত 1টা-2টার সময় ওই 2 উপদেষ্টার বাসায়, মন্ত্রীপাড়ায় গিয়ে সিদ্ধান্ত হয়। আর মন্ত্রীপাড়ায় যারা সিদ্ধান্তটা দেন সেই গডফাদার, মানে যদি বলি গডফাদাররা তো এরকমই হয়, তাদের কোনো ধরা ছোঁয়া থাকে না, নাম ঠিকানা, কোথাও পদবি টদবি নাই, কিন্তু তারাই সবকিছু করেন। সেই 2 জনের মধ্যে এখন নাকি প্যাচ লেগে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই তিনি চান্স পাচ্ছেন না এনসিপিতে, বলে যে সেখানে নাকি তার পদবির জায়গা হয় না। আমি এর আগে একটি আলোচনায় আপনাদেরকে বলেছি, আসলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এনসিপিতে আসতে চান? তার আসন যেখানে ইলেকশন করতে চায়, ধানমন্ডি, সে কুমিল্লার মুরাদনগরে ভাত হবে না,
এটা হজম হবে না। এখানে কায়কোবাদ সাহেবকে বিএনপি কোনোদিন ত্যাগ করবে না। আসিফ মাহমুদ সজীব বই ওখানে দাঁড়াইলে কায়কোবাদের কাছে তার জামানত বাজেয়াপ্ত হবে। যদি কোন রকম ওই যে কেরিশমার 18-24 এই টাইপের নির্বাচন হয় না, 14 টাইপের নির্বাচন এই টাইপের হয়ে গিয়ে তিনি ধানমন্ডি থেকে বের হয়ে চলেও আসতে পারেন। এই স্বপ্নটার থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং যদি আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে অদূর ভবিষ্যতে বিএনপির আশ্রয় প্রশ্রয় ছাড়া তাদের এমপি হওয়ার খায়েশ কোনোদিন দেখবে না। জামাতে ইসলামীও যদি সমর্থন দেয়, বিএনপি যদি এগেনস্ট ইলেকশন করে, এই এনসিপির একজনও, আরো কে ইলেকশন করতে চায়, তুষার, সারোয়ার তুষার, তারপরে হান্নান মাসুদ, একটা লোকের জামানত টিকে কিনা এর নিশ্চয়তা বাংলাদেশে কেউ দিতে পারবে না। তো তারা এখন একটা নতুন রকম আলাপ আলোচনা, হ্যাঁ এনসিপিতে জায়গা হচ্ছে না, এখন এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারে দিতে হবে আহ্বায়কের সভাপতির পদ। তারপরে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, এখানে আক্তার হোসেন আছে। তো এইসব জায়গায় একটা প্যাচ থেকে খেলা নাকি এখন খেলছে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। মাহফুজ আলম কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না, একটা দোদুল্যমনতার মধ্যে। যা হয়ে গেছে, এখন বিএনপির কাছে গিয়ে পিঠ বাঁচাবো নাকি আচ্ছা ঠিক আছে সরকার যদি আর কিছুদিন থেকে যায়, নাকি মানে কিছু একটা তো তাদের মধ্যে আছে। আর মাহফুজ আলম ডিপ ওয়াটার ফিশ। মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড়। মাহফুজ আলম যদি বলি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারাও মাহফুজ আলমের কাছে ডাল ভাত একেবারেই, মানে তা মাহফুজ আলমের কৌশলের কাছে ওরা এখনো বহু দূর, শিশু বাচ্চা। তো সেই ক্ষেত্রে মাহফুজ আলমের চালটা কি হবে এটা বোঝা খুব মুশকিল। তিনি শেষ পর্যন্ত বিএনপিতে যদি যান এটাই বোধ হয় তার ডেস্টিনেশন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ে বিএনপির মধ্যে একটা অ্যালার্জি আছে যে তাকে আসলে বিএনপি জায়গা দিবে কিনা, জায়গা ফাঁকা রেখেছে আগামী ইলেকশনের জন্য। কিছু অ্যারেঞ্জমেন্ট তো ভেতরে অনেক আগে হয়েছে, ইলেকশনটা কিভাবে হবে, হলে কি হবে না হবে। এখন খেলছে তো অন্য পক্ষ, এখন অন্য পক্ষ খুব শক্তিশালী খেলায় আছে। ফলে এই দুই উপদেষ্টার মধ্যে যে বিরোধ, রাজনৈতিক বিরোধ, এই বিরোধ কত দূর গড়ায়। আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছি, দেখেন নির্বাচন আসতে আসতে কিনা এই এনসিপি এটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে যায়। খুব সম্ভাবনা আছে, আমি মনে করি যে এই এনসিপি এটা তৈরি হয়েছিল একটা উচ্চবিলাসী লোভ স্বপ্ন নিয়ে, যে ডক্টর ইউনূস 1-1.5 বছর থাকলে এর মধ্যে তারা গুছিয়ে ফেলবে, আগামী রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে। এই উচ্চবিলাসী স্বপ্নের পাশাপাশি তারা আরো বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে নেতৃত্ব বা নেতাগিরি দেখানোর চেষ্টা করেছে, মুখে বলেছে ভিন্ন কথা। ফলে এই উচ্চ বিলাসের জায়গাটা যখন অনিশ্চিত হয়ে যাবে তখন এনসিপির নেতারা একে অন্যের সঙ্গে কামড়াকামড়ি করবে এবং নানান রকম বক্তৃতা দিয়ে তারা এনসিপি থেকে বের হয়ে আসবে। এনসিপি থেকে কয়েকদিন আগে মাহমুদ নামে যে ছেলেটা বের হয়ে আসলো, বের হয়ে এসে যে বোম ফুটালো, কোথাও এনসিপির ভেতরে দেখেছে সে শুধু বহিষ্কৃত বলে তার কথা কোনো গুরুত্ব দিল না। একটা লোক লাইভে এসে এরকম গুরুতর অভিযোগ দিচ্ছে। এসব লাইভে অভিযোগের জন্য ওই যে কয়েকদিন আগে আলী রিয়াজের নামে এক নারী কমপ্লেন করলো, ওই নারীর কি অবস্থা আপনারা সবাই অনুমান করতে পারেন। বা আপনি আমি যে কারোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে যদি লাইভে এসে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অনাচার, অপরাধের অভিযোগ করে, যার বিরুদ্ধে অভিযোগ করে সে তো অ্যাটলিস্ট জবাব দেয়, আর না হলে মিথ্যা হলে আইনি ব্যবস্থা নেয়। এনসিপির বিরুদ্ধে যারা যারা কথা বলছে তাদের দল থেকে বের হয়ে যাওয়া, কারো বিরুদ্ধে কিন্তু আইনি কোনো পদক্ষেপ তারা নেয় না। এখন এই জায়গায় এসে এই দুই উপদেষ্টা তারা আলটিমেটলি এনসিপি আস্তে আস্তে অনেকটা অভিভাবক শূন্য। অনেকে তো কথায় কথায় বলে যে ডক্টর ইউনূসের যদি প্রয়োজন না পড়ে তাহলে এই এনসিপিকে সে বুঝবেও না, এবং তার যদি মনে হয় এনসিপিকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে সে ছুঁড়ে ফেলে দেবে। ফলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাহফুজের দ্বন্দ্ব এবং পারিপার্শ্বিকতা মিলিয়ে এনসিপি নির্বাচনের আগেই আরো দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছুটে কিনা